আচ্ছা, তাহলে স্ট্রেট লাইন বা সরলরৈখিক পদ্ধতিতে আমরা যখন অবচয় নির্ণয় করব সেই ক্ষেত্রে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন সমান সমান আমরা লিখতে পারি মানে বার্ষিক অবচয়। স্ট্রেট লাইন বা সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হবে প্রত্যেক বছর সমান। মানে একটি মেশিনের আয়ুষ্কাল যদি 10 ইয়ার্স হয়ে থাকে তাহলে প্রত্যেক বছর অবচয় প্রথম বছর যদি 10,000 হয়, দ্বিতীয় বছর 10,000, তৃতীয় বছর 10,000, চতুর্থ বছর 10,000, এভাবে 10 বছর 10,000, 10,000, 10,000, 10,000 করে আমাদের অবচয় হবে। প্রত্যেক বছর যেহেতু সমান, এই জন্য একে বলে সরলরৈখিক পদ্ধতি, বা সমান পদ্ধতি। এর সূত্রটা হচ্ছে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন সমান সমান কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু, অর্থাৎ ব্যয় থেকে বা সম্পত্তির অর্জন মূল্য থেকে যদি আমরা সেলভেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু বা রিসেল ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু, বাংলায় বলে ভগ্নাবশেষ মূল্য, যদি আমরা বাদ দেই, বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটাকে যদি ইউজফুল লাইফ অর্থাৎ সম্পত্তির আয়ুষ্কাল দ্বারা ভাগ করি তাহলে প্রতি বছর অবচয় পাবো। অথবা আমরা অবচয়ের হার নির্ণয় করে করতে পারি। অবচয়ের হার নির্ণয় করব কি হবে, রেট অফ ডিপ্রিসিয়েশন 100% কে ইউজফুল লাইফ দ্বারা ভাগ করব। 100% কে যদি ইউজফুল লাইফ দ্বারা ভাগ করি তাহলে অবচয়ের রেট পাবো। এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। আচ্ছা, তো এখানে যে 100% বলতে কিসের 100% স্যার? এটা সূত্রের 100%। মানে 100% কে মানে আয়ুষ্কাল 10 বছর হলে 10 দ্বারা ভাগ করব, বা যদি 5 বছর হয় 5 দ্বারা ভাগ, এরকম। আচ্ছা, এখানে মেন বিষয়টা হচ্ছে আমাদের কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু। এই কস্ট মাইনাস সেলভেজ ভ্যালুটা আমাদের তিনটা মেথডে এটা আমরা দেখিয়ে থাকি। অর্থাৎ আমরা ডিপ্রিসিয়েবল ভ্যালু যেটাকে বলে, ডিপ্রিসিয়েবল ভ্যালুটা কি, যে কস্ট থেকে সেলভেজ ভ্যালু বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে অবচয় যোগ্য মূল্য। সেই অবচয় যোগ্য মূল্যকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে দিতে পারি। আমরা সরলরৈখিক পদ্ধতিতে হলে বর্ষ সংখ্যা দ্বারা ভাগ করে দিব। আচ্ছা, ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডটা হচ্ছে কি, অবশ্যই ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডে, মানে এই মেথডে যখন আমরা অঙ্ক করব, ডিমিনিশিং ব্যালেন্স মেথড বা ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড, এই মেথডে যখন করব তখন অবশ্যই আমাদের রেট ক্যালকুলেশন করতে হবে। এই রেট ক্যালকুলেশন, জি স্যার, এটা কি আওয়ার রেট যেটা আছে? না, আওয়ার রেট না, কত ঘন্টা কাজ করলে না না, সেটা না, এটা হচ্ছে ডিপ্রিসিয়েশন রেট, অবচয়ের হার। মানে এখানে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন রেট সমান সমান 200% ভাগ এন। সরলরৈখিক পদ্ধতিতে আমরা করেছিলাম 100% ভাগ এন। আর এই আর ডাবল ডিক্লাইন বা ডিমিনিশিং ব্যালেন্স মেথডে হবে 200% ভাগ 1। অর্থাৎ এই সূত্রটা এরকম, জাস্ট সরলরৈখিক পদ্ধতির দ্বিগুণ। সরলরৈখিক পদ্ধতি কি, এখানে 100% ভাগ n গুণন 2, এটা গুণন 2 করলে সেটার নাম হচ্ছে ডাবল ডিক্লাইন। এই ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড মানে দ্বৈত হ্রাসমান আমাদের কমে যাবে, সরলরৈখিক পদ্ধতিতে দ্বিগুণ হারে কমে যাবে, একেই বলে ডাবল ডিক্লাইন। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, 100 কে 2 দ্বারা গুণ করলে 200% হয়, 200% ভাগে n, মানে এভাবে আমরা লিখতে পারি, এইভাবে লিখতে পারি। হ্যাঁ, অর্থাৎ সরলরৈখিক পদ্ধতিতে 100% ভাগ n বা ইউজফুল লাইফ, আর ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড হচ্ছে 200% ভাগ n বা ইউজফুল লাইফ। এটা সূত্র আমাদের রেট বের করার জন্য। অবশ্যই ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডে যখন অঙ্ক করবো তখন আমাদের রেট বের করতে হবে। আচ্ছা, এখন এই প্রোডাকশন মেথড বা আউটপুট মেথডে যখন আমরা অঙ্ক করব, প্রোডাকশন মেথড বা আউটপুট মেথডে যখন অঙ্ক করব তখন আমাদের প্রোডাকশন দেওয়া থাকবে বা আওয়ারলি মেথড। হ্যাঁ, এটা অনেক সময় আওয়ারলি মেথড বলে। আওয়ারলি মেথড মানে ঘন্টা, শ্রম ঘন্টা হার পদ্ধতি। হ্যাঁ, কত ঘন্টা মেশিন চলছে তার উপর ভিত্তিতে আমাদের এই ডিপ্রিসিয়েশন নির্ণয় করি। তো এই প্রোডাকশন বা আউটপুট বা আওয়ারলি মেথডে আমাদের প্রোডাকশন থাকলে কত ইউনিট উৎপাদন করেছে সেটা দেওয়া থাকবে, যে এই মেশিন দ্বারা 2020 সালে 5,000 পিস কলম উৎপাদন করা হয়েছে, 2021 সালে 7,000 পিস উৎপাদন করা হয়েছে, 2022 সালে 8,000 পিস, এরকম প্রোডাকশন দেওয়া থাকবে। এটাকে বলে প্রোডাকশন মেথড বা আউটপুট মেথড। আর যদি আওয়ারলি মেথডে থাকে, আওয়ারলি মেথডটা কি, আমাদের হচ্ছে ঘন্টা হার পদ্ধতি। ঘন্টা হার পদ্ধতিতে যখন আমরা করব সেই ক্ষেত্রে আমরা এরকম ভাবে অঙ্ক দেওয়া থাকবে যে এই মেশিন 2020 সালে, তখন আর বলবে না 5,000 পিস প্রোডাকশন করছে, এই কথা বলা থাকবে না, তখন বলা থাকবে এরকম যে 2020 সালে 1500 ঘন্টা চলছে বা 800 ঘন্টা চলছে, 2016 সালে 2000 ঘন্টা চলছে, এরকম ঘন্টা কত ঘন্টা মেশিন চলছে এটা দেওয়া থাকবে। ঠিক আছে, এটাই কোশ্চেন আমি দেখেছি। হ্যাঁ,
তাহলে এটাও আমরা এই ক্ষেত্রে আমরা যখন ডিপ্রিসিয়েশন রেট অফ ডিপ্রিসিয়েশন নির্ণয় করব, প্রত্যেক বছর আমরা ডিপ্রিসিয়েশন যেটা বের করব সেটা হচ্ছে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু। ওই সরলরৈখিক পদ্ধতির মতো কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু টোটাল প্রোডাকশন ইউনিট দ্বারা ভাগ দিব। আমাদের যতগুলো 10 বছরে যতগুলো উৎপাদন করছে সবগুলো উৎপাদন যোগ করে আমরা ভাগ দিব। আচ্ছা, আর সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে আমাদের এসওআইডি মেথড, এটা আমরা সূত্রের মাধ্যমে করতে পারি। তো সূত্রের মাধ্যমে অনেকে সূত্রটি মনে রাখতে পারে না, তো আমরা যত বছর অঙ্ক করতে পারি, 7 বছর বা 10 বছর বা যত বছর আমাদের সম্পদের আয়ুষ্কাল থাকবে সবগুলো আমরা যোগ করবো। যদি আমরা 7 বছর দেওয়া থাকে তাহলে 7 থেকে 7 যোগ 6 যোগ 5 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ 1 এরকম ভাবে সবগুলা যোগ করবো। আমরা যোগ করে যেটা হবে সেটা আমরা নির্ণয় করবো। এরকম এরা হচ্ছে বর্ষর সংখ্যা, আমাদের যতগুলো বর্ষর থাকবে ততগুলো বর্ষর সংখ্যাগুলো আমরা কি করব, যোগ করব। যোগ করে আমরা মোট যোগফল নির্ণয় করবো। এই মোট যোগফল দ্বারা ভাগ করে এই প্রথম বছর এটা দ্বারা গুণ করবো, দ্বিতীয় বছর এটা, এইভাবে অবচয় বের করবো। যাই হোক, অঙ্কতে আমরা প্র্যাকটিক্যাল দেখাবো। তো এটা হচ্ছে আমাদের সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। হ্যাঁ, আচ্ছা, অঙ্ক এখন আমরা মোটামুটি একটু অঙ্কে আলোচনা করি, যেহেতু আমাদের সময় কম, অনেক দ্রুত আলোচনা করছি। আমরা অবচয় ধার্যের পদ্ধতির সমূহ, তোমার অবচয় ধার্য পদ্ধতির সমূহ কি কি তাহলে আমরা আলোচনা করলাম? সরলরৈখিক পদ্ধতি, তাই না? স্ট্রেট লাইন মেথড, ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এই পদ্ধতিটা অনেক আছে, যে ক্রমহ্রাসমান জের পদ্ধতি বা হ্রাসকৃত মূল্য পদ্ধতি বা পুস্তক মূল্য পদ্ধতি এটা বলে। একই আমাদের এটা আমরা বা দ্বৈত হ্রাসমান পদ্ধতি একইভাবে আমরা সবগুলো বলতে পারি আর কি, যে কোনো একটি আমরা বলবো। এটা থাকে ডিমিনিশিং, রিডিউসিং, রিটেন ডাউন, বুক ভ্যালু মেথড, একই সবগুলো। তারপরে দ্বৈত হ্রাসমান এবং দ্বিগুণ হ্রাসমান যে পদ্ধতি একই সবগুলা, অর্থাৎ 2 নম্বর এগুলা সবগুলো একটা নামে ডাকতে পারি। আর 3 নম্বর হচ্ছে উৎপাদন একক পদ্ধতি, 4 নম্বর হচ্ছে বর্ষর সংখ্যার সমষ্টি পদ্ধতি। এই 4টি পদ্ধতি আমাদের কাছে আমরা সবচেয়ে বেশি ব্যবহার হয়। এই 4টি পদ্ধতিগুলো আমরা আলোচনা করলাম। আচ্ছা, এখানে অনেক উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলো আলোচনা না করে আমরা ডাইরেক্ট একটু অঙ্কে যাই। এখানে প্রয়োজনীয় জাবেদা, আমাদের আরেকটু কথা, এখানে এই প্রয়োজনীয় জাবেদার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। আমরা অবচয়ের ক্ষেত্রে আমাদের সব সময়ের জন্য প্রত্যেক বছর 2টা জাবেদা ফিক্সড, একটা হচ্ছে 2 নম্বর জাবেদা আর হচ্ছে 3 নম্বর জাবেদা। এই 2টা জাবেদা হচ্ছে ফিক্সড হবেই, এটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে প্রত্যেক বছর, এই 2টা জাবেদা প্রত্যেক বছর ফিক্সড, ঠিক আছে? এই 2টা হচ্ছে ফিক্সড। এই 2টা হচ্ছে ডিপ্রিসিয়েশনের জাবেদা। মানে আমরা যখন দেখো ডিপ্রিসিয়েশন চার্জ করব, ডিপ্রিসিয়েশনের জন্য ফিক্সড জাবেদা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, অ্যাসেটের নাম লিখতে হবে। এটা হচ্ছে ডিপ্রিসিয়েশন যখন ধার্য করব সেই ক্ষেত্রে। আর সেই ডিপ্রিসিয়েশন যখন আবার 31শে ডিসেম্বর, এই 2টা সবসময় জন্য জাবেদা হচ্ছে ডিসেম্বর 31, ডিসেম্বর 31। হিসাবকাল শেষে ডিসেম্বর 31 সাধারণত হিসাবকাল আমাদের শেষ হয়, প্রত্যেকটা অঙ্কে বলা থাকে ডিসেম্বর 31, সেই হিসাবে আমি এটা বললাম। হ্যাঁ, আচ্ছা, আমাদের হিসাবকাল শেষের তারিখটা এখানে দিতে হবে, ডিসেম্বর 31। তো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, এটা হচ্ছে একবারে ফিক্সড জার্নাল। এই ডিপ্রিসিয়েশন একবার ডেবিট হবে আর পরে আবার এই ডিপ্রিসিয়েশনটা ক্লোজ করে দিতে হবে বা ইনকাম স্টেটমেন্টে স্থানান্তর করতে হবে। ইনকাম স্টেটমেন্ট ডেবিট আর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট, এখানে যেটা ডেবিট হয়েছে সেটা পরক্ষণে আমরা ক্রেডিট করব আর ইনকাম স্টেটমেন্ট ডেবিট করব, এই দুটো ফিক্সড জার্নাল। আর যে বছর আমরা কোনো সম্পদ ক্রয় করব সেই ক্ষেত্রে আমাদের ক্রয়ের একটা এন্ট্রি দিতে হবে। যে বছর ক্রয় করবো শুধুমাত্র সেই বছরই দিতে হবে এটা। ফিক্সড অ্যাসেট, যদি আমরা ইকুইপমেন্ট ক্রয় করে থাকি, তাহলে ইকুইপমেন্ট ডেবিট, আর ক্যাশে ক্রয় করলে ক্যাশ, ব্যাংকে ক্রয় করলে ব্যাংক, অ্যাকাউন্ট পেয়েবলে ক্রয় করলে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। আচ্ছা, আমি একটু লাইনে থাকো, আমি অনলাইন ক্লাস ছিল তো ওদের বলে দেয় আমি একটা ক্লাসে আছি, আমি একটি অনলাইন ক্লাসে আছি, এই ক্লাস শেষে তোমাদেরটা শুরু করব। আচ্ছা, তাহলে আমরা কয়টি জাবেদা, তাহলে এখানে আমাদের প্রত্যেক বছর ফিক্সড 2টি জাবেদা ফিক্সড, আর যে বছর আমরা সম্পদ ক্রয় করব সে বছর জাস্ট এই সম্পদ ক্রয়ের এন্ট্রিটা দিব আমরা। ওকে, আর তারপরে আমাদের এখানে এলা হচ্ছে অ্যাডভান্স লেভেলের এগুলা, যদি কোনো ক্রয়কৃত সম্পত্তি আমরা বিক্রি করে দেই সেই ক্ষেত্রে আমাদের জাবেদা হবে এটা আমরা আলোচনা করব, অঙ্কের মাঝে আলোচনা করব।
আচ্ছা, তারপরে আছে এগুলো হচ্ছে ওইরকম 3টা চাপা দেয়। যদি লাভে যদি মেশিন বিক্রি করি, ক্রয় করে মেশিন বিক্রি করি, তাহলে কি হবে তার জাবেদা এটা। যদি লস হয় তাহলে তার জাবেদা এটা। যদি আমাদের কোনো সম্পদ ক্রয় করে থাকি, তাহলে মানে পুরাতন মেশিন দিয়ে নতুন মেশিন নিয়ে আসতেছি আমাদের ব্যবসা, তখন আমাদের কি হবে, তখন এটা। আচ্ছা, ওকে, এগুলো আমরা অ্যাডভান্স লেভেলে একটু পরে দেখবো এটা আমরা। আর আমাদের খতিয়ান সবসময়ের জন্য, এরা কি পাগল হয়ে গেল বারবার। আচ্ছা, তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় লেজার গুলো এখানে দেওয়া আছে, প্রয়োজনীয় লেজার এখানে দেওয়া আছে। তো এই লেজারের ঘর এভাবে করতে হয়। লেজারের ঘর আমাদের 7টি, এই 7টি ঘর আমরা দেবো, পরবর্তীতে এগুলো আলোচনা করব। আর এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিও, এখানে দেওয়া আছে। আর পার্ট বি সি তে আমাদের কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া আছে। আচ্ছা, আমরা এই যে নীল কালার, যে এখন গাণিতিক সমস্যাগুলো আলোচনা করব, নীল কালার যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো আমরা আলোচনা করব। তো স্ক্রিন তো দেখতে পাচ্ছ না? স্যার স্ক্রিনটা কি আরেকটু জুম করা যায়? হ্যাঁ, করেছি। এখন দেখা যাচ্ছে? জি জি জি। আচ্ছা, এখন 2 নাম্বার এখানে দেখো, এটা হচ্ছে সবগুলো অঙ্ক প্রায় একই। এটা 2022 সালে এসেছিল এই অঙ্কটা। তো 2022 সালে কি অঙ্ক এসেছিল আমরা একটু দেখে নিই, একটু পড়ি, এটা করবো না, শুধু পড়বো। আর এই নীল কালার গুলো করবো আমরা। এখানে বলা আছে মেধা কোম্পানি বথ এ মেশিন অন 1/1/2017, কস্টিং টাকা 1,20,000 টাকা। তাহলে মেধা কোম্পানি 1/1/2000 জানুয়ারি 1 তারিখে একটি মেশিন ক্রয় করে, যার মূল্য হচ্ছে কত, 1,20,000 টাকা। হ্যাঁ, the installation charge was টাকা 80,000, installation charge হচ্ছে 80,000 টাকা, and the estimated scrap value of the machine is টাকা 40,000, এবং estimated scrap value হচ্ছে কত, 40,000 টাকা। মানে স্ক্র্যাপ, হ্যাঁ, সেল বেস ভ্যালু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু বা রিসেল ভ্যালু বা সেল বেস ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু, এরকম নামে আমার এখানে থাকতে পারে। আচ্ছা, আর ইনস্টলেশন চার্জ এখানে দেওয়া আছে, মানে কি, সংস্থাপন ব্যয়। আমরা কোনো মেশিন যে আমরা ক্রয় করে নিয়ে আসলাম, সেই মেশিনটা আমাদের কারবার স্থাপন করতে হবে। স্থাপন করতে আমাদের ইঞ্জিনিয়ারকে ডাকতে হয়, হ্যাঁ, তাই না, মানে যে দক্ষ লোককে আমাদের ডাকতে হয়। এই বাবদ আমাদের 80,000 টাকা ব্যয় হয়েছে। এই 80,000 টাকা 1,20,000 টাকার সাথে যোগ হবে, কারণ কোনো মেশিন আনলেই, হ্যাঁ, 2 লক্ষ টাকা, মানে মেশিন সম্পর্কিত যে খরচগুলো, সেই খরচগুলো মেশিনের সাথে আমাদের যোগ করতে হবে। ওকে, তারপরে বলা আছে 2017-18, the machine was engaged, the production কত, 12,000 আওয়ার, 13,000 আওয়ার, 14,000 আওয়ার, 15,000 আওয়ার রেসপেক্টিভলি। এই মেশিন আমাদের 17, 18, 19, 20 এই 4 বছর মেশিন এনগেজ ছিল, মেশিন উৎপাদনে নিয়োজিত ছিল 12,000 ঘন্টা, 13,000 ঘন্টা, 10,000 ঘন্টা, 5,000 ঘন্টা। এটা ওই যে হ্যাঁ, আওয়ারলি মেথডে, যেটা আওয়ারলি মেথডে আমাদের অঙ্কটা করতে হবে। তারপরে বলা আছে শো দা ডিপ্রিসিয়েশন শিডিউল ফর 4 ইয়ার, এটা আমাদের 4 বছরের ডিপ্রিসিয়েশন শিডিউল তৈরি করতে বলছে। আমাদের অঙ্কতে করণীয় কি বা অঙ্কে কি চাই, ওখানে দেখলাম আমরা অঙ্কে শিডিউল চাই, তাই না, মানে ডিপ্রিসিয়েশন বের করতে হবে শখের মাধ্যমে। সেই ডিপ্রিসিয়েশন এখানে বের করতে হবে, আমাদের 4 বছরের ডিপ্রিসিয়েশন বের করতে হবে। কোন মেথডে এখানে কোনো কিছু বলা নাই, তাহলে তোমাকে পরিষ্কার ভাবে এখানে আমাদের কিন্তু যেহেতু আমাদের এখানে আওয়ার দেওয়া আছে, তার মানে আওয়ারলি মেথডে আমাদের এটা অঙ্কটা করতে হবে। আচ্ছা, এটা 2022 সালে এসেছিল, হ্যাঁ, এটা আমরা দেখবো না অঙ্কটা, তাহলে চেহারা দেখলাম যে 2022 সালে কোন ধরনের অঙ্ক আসছিল। আচ্ছা, ওকে, আমরা এখন 2 নম্বর অঙ্কটা দেখবো। 2 নম্বর অঙ্কে বলা আছে যমুনা কোম্পানি পারচেসড এ ডেলিভারি ভেহিকল অ্যাট এ ক্যাশ প্রাইস অফ টাকা 4 লক্ষ। যমুনা কোম্পানি পারচেস ক্রয় করছে ডেলিভারি সরবরাহ ভেহিকল যন্ত্রপাতি, সরবরাহ যন্ত্রপাতি বা পরিবহন, সরবরাহ পরিবহন ক্রয় করছে, তার ক্যাশ প্রাইস হচ্ছে, হ্যাঁ, যার কস্ট প্রাইস হচ্ছে 4 লাখ টাকা, মানে যেটা ক্রয় মূল্য হচ্ছে কত, 4 লাখ টাকা। রিলেটেড, কি পাগল হয়ে গেল নাকি, আমি বুঝলাম না।
তোমরা মেসেজ করো না, এখন নোটিফিকেশন আমার সমস্যা হচ্ছে অনলাইন ক্লাসে। আচ্ছা, এখানে তারপর বলা আছে যে রিলেটেড এক্সপেন্ডিচার কনসিস্ট অফ, রিলেটেড এক্সপেন্ডিচার মানে সম্পর্কিত এক্সপেন্ডিচার, মানে এর সাথে সম্পর্কিত খরচসমূহ কনসিস্ট অফ, হ্যাঁ খরচসমূহ হচ্ছে কি কি, সেলস কনসিস্ট অফ সেলস ট্যাক্স, সেলস ট্যাক্স কত 20,000, বিক্রয় কর 20,000 টাকা, পেইন্টিং 7,500 টাকা, অ্যান্ড 3 year অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স পলিসি 9,000 টাকা। It is estimated that the scrap value at the end of life will be টাকা 20,000 টাকা। স্ক্র্যাপ ভ্যালুটা কত, মানে পণ্যের মূল্য হচ্ছে 20,000 টাকা। ডিটারমাইন কস্ট অফ ভেহিকল অ্যান্ড অলসো ডিপ্রিসিয়েবল কস্ট অফ ভেহিকল। এখানে আমাদের বলছে যে কস্ট অফ ভেহিকল মানে এই ভেহিকল বা পরিবহনের ব্যয়টা কত হয়েছে, এবং ডিপ্রিসিয়েবল এবং আমাদের হচ্ছে অবচয়যোগ্য খরচ কত, অবচয়যোগ্য ব্যয়টা কত এই ভেহিকলে, আমাদের মোট ব্যয়টা কত হয়েছে এবং অবচয়যোগ্য ব্যয় কত হয়েছে সেটা বের করতে বলছে। আচ্ছা ওকে, তাহলে আমরা খেয়াল করে দেখো যে কোনো মেশিন যখন ক্রয় করবো আমরা, সে ক্রয়কৃত মেশিনের আমাদের ব্যবসায়ে প্রোডাকশন হওয়ার আগ পর্যন্ত, মানে সেটা উৎপাদন শুরু করার আগ পর্যন্ত যে সব খরচগুলো হবে মেশিন বাবদ, সেগুলো মেশিনের কষ্টের সাথে যোগ করতে হবে। যেমন আমরা কোনো মেশিন চায়না থেকে ক্রয় করে নিয়ে আসলাম, ক্রয় করলে কি উৎপাদন হচ্ছে, উৎপাদন হচ্ছে না, আমাদের ঢাকাতে নিয়ে আসতে হবে, আমাদের স্থাপন করতে হবে, তারপরে আমাদের সেটা টেস্টিং করতে হবে যে ঠিক হচ্ছে কিনা, মানে মাল উৎপাদন হবে কি হবে না, এই জিনিসগুলো আমাদের টেস্টিং করতে হবে, তাই না? তারপরে আমাদের উৎপাদন কার্য আমরা অংশগ্রহণ করব। তাহলে আমরা চায়না থেকে যদি মাল ক্রয় করে নিয়ে আসি, তাহলে ওই ক্রয় মূল্য যেটাকে বলে কস্ট প্রাইস, তারপরে চেন্নাই থেকে উড়ে তো আসবে না, আমাদের ভাড়া দিয়ে নিয়ে আসতে হবে, হ্যাঁ বিমান খরচ বা জাহাজ খরচ বা যেটা থাকে না কেন, আমাদের ফ্রেট কস্ট দিতে হবে, বাংলাদেশে আনলে সরকারকে ভ্যাট ট্যাক্স দিতে হবে, তাহলে আবার সেটা নিয়ে আসলে আমরা আমাদের মতো হয়তো রংসুম করে নিব, সেগুলোর খরচ আছে। অর্থাৎ আমাদের সম্পত্তির পিছনে যে যে খরচগুলো হবে, মূলধন জাতীয় ব্যয়গুলো, এই ব্যয়গুলো ওই সম্পত্তি হিসাবে যোগ করতে হবে, করে যেটা পাবো সেটাকে বলে আমরা অ্যাকিউরিং ভ্যালু বা অর্জন মূল্য, বা এই অর্জন মূল্যটাই হচ্ছে আমাদের টোটাল কস্ট অফ ডেলিভারি ভ্যান। তাহলে আমরা এখানে একসঙ্গেও করতে পারি, ছোট করেও করতে পারি, বড় করে করতে পারি। এটা যদি আমাদের পর্যাপ্ত সময় থাকে তাহলে আমরা ওইভাবে বড়ভাবে করবো, আর না থাকলে আমরা একবারে লিখবো এরকম ভাবে। দেখো 2 নাম্বার এখানে আমাদের ক্যালকুলেশন অফ, ডেলিভারি জুম করি একটু, বাই ভিআইটি কস্ট, হ্যাঁ ক্যালকুলেশন অফ, এখানে বলা আছে কস্ট অফ ভেহিকল, কস্ট অফ ভেহিকল, কস্ট অফ ভেহিকল আমাদের পরিবহনের ব্যয়টা কত হয়েছে, কস্ট অফ ভেহিকলের জন্য আমরা এইভাবে লিখতে পারি। আমরা তুমি একসঙ্গে করতে পারো, মানে এটা দুই ভাবে করা যায়। আমি একটু বড়টা দিয়ে দেখাই। তারপরে তাহলে এখানে ক্যাশ প্রাইস হচ্ছে কত, 4 লক্ষ টাকা, তাই না? না সরি, এটা তো ক্যাশ প্রাইস হচ্ছে কত, 4 লক্ষ টাকা। আমরা এখানে লিখবো ক্যাশ প্রাইস, হ্যাঁ তাহলে লিখবো এখানে কত, ক্যাশ প্রাইস, ক্যাশ প্রাইস একটু দূরে লিখবো কত, 4 লক্ষ টাকা। হ্যাঁ, যোগ এর সঙ্গে আমাদের রিলেটিং যে খরচগুলো, কি খরচ হয়েছে, সেলস ট্যাক্স, সেলস ট্যাক্স কত, 20,000, মানে বিক্রয় কর, যে কোম্পানি বিক্রি করছে আমাদের কাছে তাদেরকে কর দিতে হয়েছে আমাদের, হ্যাঁ। তাহলে সেলস ট্যাক্স হচ্ছে, সেলস ট্যাক্স কত আছে, 20,000 টাকা, তাই না? তাহলে সেলস ট্যাক্স আমরা 20,000 টাকা এখানে যোগ করব। তারপরে আর কি রিলেটিং এক্সপেন্স আছে, পেইন্টিং করছি আমরা, পেইন্টিং আমরা রংচং করেছি সেটাকে, তাই না? তাহলে পেইন্টিং কস্ট, তাহলে এর সঙ্গে আমরা লিখবো পেইন্টিং কস্ট। এই যেহেতু যোগ চিহ্ন দিয়েছি এটাও যোগ হবে, সেহেতু আর যোগ আমাদের দেওয়ার দরকার নাই, একসঙ্গে হবে পেইন্টিং কস্ট টাকা কত, 7,500। তারপরে আছে 3 year অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স পলিসি 9,000 টাকা। হ্যাঁ এখানে একটা বিষয়, হ্যাঁ আমাদের এটা খেয়াল করতে হবে যে কেন আসবে না, এটা
এটা একটু আমাদের ইয়ে করতে হবে যে আমাদের যে খরচগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, মানে একবার খরচ করলে ওটার খরচ করতে হবে না। যেমন আমরা ক্যাশ প্রাইসে কিনেছি, খরচ দিয়েছি, সেলস ট্যাক্স বিক্রয় কর দিয়েছি, ওই কোম্পানি কি আর বলবে যে ভাই কর আরো 20,000 টাকা দেন, এই কথা বলবে? বলবে না, একবার দিয়েছি শেষ। আমরা রংসুং করেছি, আমরা 5 বছর বা 10 বছরের মধ্যে আর রংসুং করা লাগবে না, এই টাকাটাই একবারেই আমাদের ব্যয়টা হয়ে গেছে। কিন্তু এই যে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স পলিসি মানে বীমা মানুষ প্রত্যেক বছর করে বা প্রত্যেক মাসে করে, হ্যাঁ, যেহেতু পরিবহন অ্যাক্সিডেন্ট হয় নাকি এই জন্য বীমা করে থাকে, তাই না? তাহলে এই বীমা খরচটা হচ্ছে আমাদের রিকোয়ারিং কস্ট, মানে আমাদের একবার না বারবার ঘটে, এটা প্রত্যেক বছর হয়। এই জন্য এটাকে বলে মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয় না। হ্যাঁ, এটা হচ্ছে মুনাফা জাতীয় খরচ, এটা আমাদের সাথে আমাদের ইয়ে করার দরকার নেই। তাহলে এটা আমাদের সাথে যোগ হবে না, যোগ না হয়ে আমাদের এখানে আমরা ডাইরেক্ট লিখবো কত, 4,27,500। এই 4,27,500 টাকা হচ্ছে আমাদের টোটাল কস্ট, হ্যাঁ, কস্ট অফ। তাহলে ডিপ্রিসিয়েবল ভ্যালুটা হচ্ছে কি আমাদের এই টোটাল কস্ট থেকে, এই টোটাল কস্ট যেটা আমরা বের করলাম, টোটাল কস্ট থেকে সেলভেজ ভ্যালু যদি বাদ দেয়, অর্থাৎ 4,07,500 থেকে যদি আমরা সেলভেজ ভ্যালু 20,000 টাকা বাদ দেয়, তাহলে 4,07,500, এটা হচ্ছে আমাদের ডিপ্রিসিয়েবল ভ্যালু। এই ডিপ্রিসিয়েবল ভ্যালু নির্ণয় করতে বলছে। ওকে, ঠিক আছে, কালকে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ।